ওয়েলকাম সবাইকে। কেমন আছেন সবাই? আবার চলে আসছি আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিয়েতনাম জার্নি বাই বোট আপনাদের সাথে আমি থাকবো আগামী কিছুক্ষণ। আর শেয়ার করব ভিয়েতনাম সম্পর্কে নানা রকম জানা অজানা এবং মজার কিছু। তো ভিয়েতনামের বিজনেস ক্যাপিটাল হচ্ছে হোচিমিন আর ওদের পলিটিক্যাল রাজধানী হচ্ছে হ্যানয়। আজকের ভিডিওটা মূলত হোচিমিনে যে নদীটা আছে সাইগন নদী, সেই নদীতে আমি জার্নি বাই বোট এনজয় করবো এবং আপনাদেরকে দেখাবো। তো হোচিমিন সিটিটা খুব ছোট হলেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। দেখে আপনার কাছে মনে হবে না যে আপনি একটা উন্নয়নশীল দেশ বা ডেভেলপিং কান্ট্রিতে আছেন। হোচিমিনটা অনেকটা উন্নত সিটিগুলোর মতোই। আমার দেখা যতগুলো উন্নত সিটি আমি দেখেছি, হোচিমিনে আপনি যদি গাড়িগুলো দেখেন, রাস্তাঘাট দেখেন এবং গাছপালা দেখেন, খুবই সুন্দরভাবে সাজানো গোছানো সব কিছু ছবির মতো। তো চলুন বন্ধুরা, আমার জার্নিটা শুরু হয়েছে হোচিমিনের একদম যেই ট্যুরিস্ট স্পটটা আছে, সেই ট্যুরিস্ট স্পটটাই হচ্ছে ওদের ক্রুজ এরিয়া। তো ক্রুজের জন্য আগে টিকিট কাটা ছিল। ক্রুজের টিকিট প্রাইস আমি আপনাদেরকে ভিডিও শেষে বলবো। ক্রুজটা দেখেন, ওদের রং বেরঙের ক্রুজ আছে এবং ক্রুজে হচ্ছে নির্দিষ্ট সংখ্যক লোক ওরা অ্যালাউ করে। আগে থেকে টিকিট কেটে নিতে হয়। অন সাইডে আসলে টিকিট ওরকম পাওয়া যায় না। যদি আপনার তখন ভিড়টা কম থাকে আপনারা তখনই টিকিট পাবেন। তো আমাদের যাত্রা শুরু হলো সকাল 10টায় আমাদের সিট যেটা ছিল সেই সিটে আমরা বসে গেলাম। ভিতরে আমাদের ক্রুজটা চলা শুরু করলো। তো এটা অলমোস্ট 2 ঘন্টার একটা জার্নি ছিল। 2 ঘন্টা জার্নির ভিতরে ওদের অফার ছিল হচ্ছে শুধুমাত্র পানি, আর মাঝখানে হচ্ছে আপনার আধা ঘন্টার মতো একটা ব্রেক। তো যেহেতু আমরা এখন সাইগন নদীর উপরে আছি, সাইগন নদী সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু ছোট করে বলে দিই, এটা মেকং নয়, অনেকে এটাকে মেকং হিসেবে ভুল করে এবং পর্যটকরা মনে করে যে হোচিমিনে গিয়ে তারা মেকংয়ে একটু ঘুরবে। বাট এটা আসলে মেকংয়ের কী বলে এটাকে ডেল্টা। এবং মেকং নদীটা হোচিমিন সিটি থেকে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বা 86 কিলোমিটার দূরত্ব অবস্থিত। যখন সূর্য ডুবে যায় আর পুরো শহর আলোয় ঝলমলিয়ে ওঠে, তখন এই নদী এক মায়াবী রূপ ধারণ করে। এই নদীর গুরুত্ব অনেক ভিয়েতনামের জন্য। এই সাইগন শুধু একটা জলাশয় নয়, এটি এই শহরে বেড়ে ওঠার সাক্ষী। ফরাসি শাসন আমল থেকে শুরু করে আধুনিক ভিয়েতনামের অর্থনৈতিক বিপ্লব, সব কিছুর কেন্দ্রবিন্দুতে ছিল এই নদী। একসময় একে কেন্দ্র করে গড়ে উঠেছিল প্রাচ্যের মুক্তাখ্যাত সাইগন বন্দর। আপনারা অনেকেই হয়তো বা এই নামটা আগে শুনেন না, আমিও শুনি নাই। যখন এই ক্রুজে আমি উঠতেছিলাম, তো আমার ফ্রেন্ডরা আমাকে কিছু ইনফরমেশন দিচ্ছিল। সেই ইনফরমেশনগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি অ্যাকচুয়ালি। তো ক্রুজ শিপ থেকে দুপাশে দৃশ্য সত্যিই দেখার মতো। এক পাশে দেখবেন বিশাল সব স্কাই স্ক্র্যাপার, আর যেমন বাইটেক্সকো ফাইন্যান্সিয়াল টাওয়ার বা ভিয়েতনামের অন্যতম উচ্চতম ভবন, সেটা হচ্ছে ল্যান্ডমার্ক 81। আপনারা দেখবেন সবচেয়েতে যে উঁচু টাওয়ারটা সেটাই হচ্ছে ল্যান্ডমার্ক 81, অনেকবারই দেখবেন এই ভিডিওটাতে। এবং অন্য পাশে শান্ত নদী এবং সবুজ গাছপালা এবং দূরে দূরে কিছু বাড়ি ঘর আপনি পাবেন। আমি জানি না আপনারা জানেন কি না, এই নদীর দৈর্ঘ্য হচ্ছে 225 কিলোমিটার এবং এটি ডাউটিং জলাধার থেকে উৎপন্ন হয়েছিল। নদীর নিচ দিয়ে চলে গেছে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দীর্ঘ টানেল, সাইগন রিভার টানেল। তো নদী বন্দরটা বেশ ব্যস্ত থাকে এবং নদীতেও সেই নদী বন্দরের কারণে বেশ কন্টেইনারবাহী ছোট ছোট জাহাজের আনাগোনা দেখা যায়। বাট নদীটা আপনি যদি বাংলাদেশের বিভিন্ন জায়গা দেখেন বা আমি অন্যান্য এশিয়ার কান্ট্রিগুলোর সাথে যদি কম্পেয়ার করি, তাদের তুলনায় এই নদীটা অসম্ভব সুন্দরভাবে তারা মেনটেন করে। নদীর আশেপাশে সুন্দরভাবে পার্কের মতো করা, চাইলে মানুষজন নদীর পাড় দিয়ে হাঁটতে পারবে। কোনো পলিউশন এখানে চোখে পড়ার মতো আমি দেখি নাই। নদীর দুই পাশে ওইরকম বড় বড় উচ্চ অট্টালিকা আমি দেখি নাই। নদীটা কিন্তু পেঁচানো সাপের মতো সিটিটার ভিতরে, হ্যাঁ। এবং নদীর উপর দিয়ে অনেকগুলো ব্রিজও আছে। ব্রিজগুলো বেশ বড় বড় এবং দেখার মতো সুন্দর ব্রিজ। তো আমি বসে আছি। নর্মালি মানুষ যেটা বলে, ক্রুজে ঘোরার জন্য সবচেয়ে সুন্দর টাইম হচ্ছে সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে, এবং তখন দেখা যায় যে সূর্যাস্ত এবং রাতের আলোকসজ্জা দুটিই দেখা যায়। এবং আশেপাশে যে বড় বিল্ডিংগুলো আছে ল্যান্ডমার্ক 81,
এর পাশ দিয়ে যায়। বিভিন্ন ড্রোন শট দেখা যায়। মানুষ অনেক তখন আনন্দ করে। বাট আমার টাইমিংটা ছিল ডে লং আমি ঘুরবো বিভিন্ন জায়গায়। তো দিনের বেলায় সকালে যার জন্য আমি নিলাম। একটু ভয় ছিল যে সূর্য উঠলে হয়তোবা এখানে ঘুরে আমি মজা পাবো না। তো ঘুরতে আমাদের এখানে ছোট একটা ব্রেক আরেকটা স্টপেজে সেখানে ছিল ১০ মিনিটের ব্রেক। কিছু যাত্রী উঠানামা করার জন্য যদি কেউ নামে বা কেউ উঠে। তো ব্রেক শেষে আবার আমরা চলতে শুরু করলাম। আ দিনের বেলা হওয়াতে যেটা আমার একটা ভয় ছিল সূর্য যদি উঠে যায় এবং প্রচুর তাপ এবং সূর্যের আলোয় হয়তোবা বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, ক্রুজের ভিতরে থাকতে হবে। তো সৌভাগ্যক্রমে দিনটা ছিল মেঘলা এবং সকালেই বৃষ্টি হয়েছিল। সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন। দেখেন দূরে একটা বাংলো বাড়ি দেখা যাচ্ছে নদীর ঠিক পাশে। মানে ইটস লাইক এ যে বিলিয়নিয়ার যারা তাদের বাড়ি করা হবে কিছু একটা। এত সুন্দর একটা বাড়ি আপনি এখানে বসে থাকলে হয়তোবা চিন্তা করবেন বসে চা কফি খেলেও মনে হয় ভালো লাগতো। সো আমিও দেখে পানি খাচ্ছিলাম। কারণ আমাদেরকে একটা ফ্রি পানি দেওয়া হয়েছিল। আর কিছু দেওয়া হয় নাই। তো আমি তখন ভাবতেছিলাম যে এটা চা হলে মনে হয় ভালো হতো আরকি। একটু ঠান্ডা বাতাস ছিল বৃষ্টির পরবর্তী মুহূর্তে যেহেতু। নদীর মাঝখান দিয়ে আমাদের ক্রুজটা যাচ্ছিল এবং খুব ভালো লাগতেছিল। এত সুন্দর একটা ওয়েদার যে আপনার সকালবেলা ১০টা তো প্রখর সূর্যের পরিবর্তে যদি মেঘলা একটা আকাশ হয়, কীরকম শান্তশিষ্ট ওরকম কোনো নয়েজ নাই গাড়ি ঘোড়ার। একটা নির্মল বাতাস আপনাকে একটা ক্লান্তি দূর হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। তো সারা সপ্তাহ অফিসের কাজ করার পরে লাস্ট ডেতে আমি একটা দিন এক্সট্রা নিয়েছিলাম যে আমি একটু ঘুরবো। ভিয়েতনামে আমি এর আগেও একবার গেছি বাট আমার কখনো ঘোরা হয়ে ওঠে নাই। তো ঘুরবো এবং ঘোরাটা যাতে ওইরকম ক্লান্তিদায়ক না হয় সেটাও আমার একটা কনসার্ন ছিল। যে আমি সারা সপ্তাহে অনেক বেশি টায়ার্ড ছিলাম। আমি একটা দিন ঘুরবো। ঘুরে আবার আমি ব্যাক করবো পরের দিন ঢাকায়। ঢাকায় এসে আবার আমাকে কিন্তু অফিসে জয়েন করতে হবে। এটা আমার কাইন্ড অফ লাইক এডিশনাল উইকেন্ড বা ছুটি আমার কাটা গেছে আরকি। তো দেখেন খুব বেশি মানুষ ছিল না বাট যারাও ছিল তারাও দেখা গেছে যে একটু বাইরে পিছনের অংশটাতে একটু খোলা জায়গা ছিল। অনেকে সেখানে গিয়ে দাঁড়ায়। তো আমি একটু সিটে বসেই একটু খুব সাবধানে আমার মোবাইলটা বের করে আমি টুকটাক ভিডিও করতেছিলাম। দেখেন এইখানে একটা পার্ক দেখা যাচ্ছিল। সেই পার্কে অনেক মানুষ এক্সারসাইজ করতেছিল, হাঁটাচলা করতেছিল, একটা ব্রিজ ছিল। তো এইখানে এই পার্কটার সামনেই আমি যখন যাচ্ছিলাম, মনে হচ্ছিল যে এটা ঘুরে মনে হয় আবার চলে যাবে। তো ঘুরে আসলে চলে যায়নি। তখন এখানে হচ্ছে একটা ৩০ মিনিটের ব্রেক ছিল। আপনারা দেখবেন যে আমরা থেমে যাচ্ছি একটু পরেই। এটা ফ্রেঞ্চ একটা কলোনি, হ্যাঁ? এখানে ফ্রেঞ্চ কলোনাইজড কিছু বিল্ডিং আছে, একটা পার্ক করা আছে। সো এখনও নাকি অনেক ফ্রেঞ্চ লোকজন এখানে থাকে ভিয়েতনামে। তো এখানে আমরা একটা ৩০ মিনিটের ব্রেকের জন্য নামলাম। জায়গাটা পার্ক এবং অসম্ভব সুন্দর ছিল, শান্তশিষ্ট। কিছু মানুষ খেলতেছিল। তারা বাস্কেটবল খেলতেছিল, কিছু মানুষ হাঁটতেছিল বা ওয়াকিং করতেছিল। বাট দেখেন স্টেশনটা কত সুন্দর সাজানো। আমরা যখন নামতেছি, আমার কাছে মনে হয় যে ভিয়েতনাম, বাংলাদেশ খুবই কম্পিটিটিভ ইন টার্মস অফ ইকোনমি। কিন্তু ওরা আমাদের তুলনায় অনেক বেশি ডিসিপ্লিন আমি বলব, হ্যাঁ? আমরা সুন্দর জিনিস সুন্দর রাখতে পারি না, বাট ওরা সুন্দর জিনিস সুন্দর রাখতে পারে। তো এইখানে আমি যেটা করলাম যে আমাদের টি ব্রেকটা আমরা এখানে নিয়ে নিলাম। তো টি ব্রেকের ক্ষেত্রে আমার যেটা পছন্দ অলওয়েজ সেটা হচ্ছে গ্রিন টি। হুম? তো সবুজ পার্কটাতে হাঁটতে আবার দুটো কুকুরের ছানার সাথে আমার দেখা হলো। যদিও আমি কুকুর ছানা পছন্দ করি না। তো কুকুরছানা আমার দিকে তেড়ে আসতেছিল একবার, আবার আমি দাঁড়ায় যাওয়ার কারণে ওরা সামনে চলে গেল। তো এখান থেকে এসে আমি আমার পছন্দের গ্রিন টিটা আমি খেলাম। সাথে কিছু গরম ধোয়া, রিফ্রেশমেন্ট আরকি। এবং এই চাটা শেষ করতে না করতেই আমরা আওয়াজ শুনতে পেলাম, "সবাই চলে আসেন। আমাদের ক্রুজটা আবার ছেড়ে দিবে।" আবার আমরা সেই আমাদের প্রাথমিক যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, সেখানে আমরা ফিরে যাব। তো শেষ করে আমি আবার গেলাম। যাওয়ার সময় আবার এরা হচ্ছে আমার কাছ থেকে টিকিট চাইলো। আমার কাছে কোনো টিকিট নাই। কারণ আমার টিকিটটা কেটে দিয়েছে আমার কলিগ। সো আমার কলিগ আবার তাদেরকে টিকিটটা দিল। আমাকে তারা আবার অনুমতি দিল যে আমি আবার ক্রুজে যেতে পারবো। তো এইবার ক্রুজে উঠার সময় আমার ইচ্ছা ছিল যে আমি সিটে না বসে ক্রুজের পিছনের অংশটাতে বসে একটু ভিডিও করব, একটু দেখব। পিছনের অংশটাতে একটু বাতাসটা কম লাগে এবং খুব ওয়াইড অ্যাঙ্গেলে দেখা যায়। তো এদের সিকিউরিটি গার্ডগুলো দেখেন একটু, এখানেও পাইলট মার্কা হচ্ছে
নাবিক আছে। তো ওঠার সময় দেখলাম কিছু ফরেনারও আছে, তারাও আসছে ভিয়েতনামে, সোলো ট্রিপ টাইপ কাপল। তারা হচ্ছে দেখবে, ঘুরবে, তারাও কিউরিয়াস। আমার যেই কলিগ ছিল তাদের সাথেও তারা কথা বলল, নানা রকম জিনিস জানলো। তো যখন আমরা যাত্রা শুরু করলাম তখন আবার দেখলাম এই জায়গাটাতে আমরা বিমানের ল্যান্ডিংও দেখতে পারতেছিলাম। দূরে ছোট একটা বিমান আসতেছে, সেটা হচ্ছে ভিয়েতনামের যেই এয়ারপোর্টটা আছে সেটাতে ল্যান্ড করবে। কিন্তু দুর্ভাগ্যজনক আমি ভিয়েতনাম এয়ারপোর্টের নাম জানি না। আমি কয়েকবার এই এয়ারপোর্টে যাতায়াত করছি কিন্তু আমি নাম মনে রাখতে পারি না, খুবই কঠিন একটা নাম। তো চলার অবস্থায় আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সেফটি সিকিউরিটি এনশিওর করে। প্রত্যেকটা সিটের নিচে একটা করে হচ্ছে লাইফ জ্যাকেট দেওয়া আছে, এবং দেখেন ফায়ার হোস দেওয়া আছে, যে কোনো যদি ইমার্জেন্সি কোনো ফায়ার ইনসিডেন্ট হয় সাথে সাথে যে আগুন নেভানো যায় সেটা দেওয়া আছে। আমব্রেলা বা ছাতা দেওয়া আছে বৃষ্টি আসলে সবাই যাতে সেফটি এনশিওর করতে পারে। এবং দুই পাশে ছোট ছোট ঘরবাড়ি, সুন্দর বিভিন্ন রং দিয়ে সাজানো, সুন্দর লাগতেছিল এবং গোছানো আমি বলবো। ওইরকম ময়লা আবর্জনা বা নোংরা করে ওরা রাখে না। তো সাইগন নদীর আসলে গুরুত্ব অনেক বেশি। এই এই ভিয়েতনামের সবচেয়ে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দরগুলোর একটি হচ্ছে সাইগন পোর্ট, এবং এটা এই নদীর থ্রুতেই হচ্ছে আমদানি রপ্তানি করে থাকে। সো অর্থনৈতিকভাবে এটার আসলে গুরুত্ব অনেক। সাইগন নদী কেবল একটি জলাশয় না, এটি ভিয়েতনামের ইতিহাস, অর্থনীতি এবং আধুনিক সংস্কৃতির প্রাণকেন্দ্র। এবং প্রচুর হচ্ছে এইখান থেকে আমি কন্টেইনার শিপমেন্ট দেখেছি অল্প একটু সময় যেটা আমি ট্রাভেল করতেছিলাম এর ভিতরে। বন্ধুরা, শুরু থেকে যেটা বলতেছিলাম ল্যান্ডমার্ক 81, সেটা বিল্ডিং দেখলেই আপনারা হয়তো বুঝতে পারতেছেন। ল্যান্ডমার্ক 81 ভিয়েতনামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতীকী স্থাপনা। এটি শুধুমাত্র হোচিমিন সিটির আকাশরেখাকে বদলে দেয়নি, বরং এটি দেশের আধুনিক অগ্রগতির প্রতীক হিসেবেও দাঁড়িয়ে আছে। এর উচ্চতা হচ্ছে 461.2 মিটার বা 1512 ফুট। তলা সংখ্যা আছে 81 তলা, যার নাম অনুসারে এটা হয়েছে 81। এটি বর্তমানে ভিয়েতনামের সর্বোচ্চ ভবন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বোচ্চ ভবনগুলোর মধ্যে অন্যতম। এটি হোচিমিন সিটির বিনথান জেলায় সাইগন নদীর ঠিক তীরে অবস্থিত। ভিয়েতনামের বৃহত্তম রিয়েল এস্টেট কোম্পানি ভিন গ্রুপ এটি নির্মাণ করেছে, এবং নকশার থিম সেটা হচ্ছে যে ভিয়েতনামের ঐতিহ্যবাহী বাঁশের তোড়া বা বাঁশের খড়ের আটি এর মতো করে তৈরি করা হয়েছে, যা ভিয়েতনামি সংস্কৃতিতে সংহতি এবং শক্তির প্রতীক। ভবনটি একটি মিশ্র ব্যবহার হয় আকাশচুম্বী, এতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট আছে, ভিনপিয়ার হোটেল আছে, শপিং সেন্টার, রেস্তোরাঁ, বার, আধুনিক অফিস স্পেস এবং আউটডোর অবজারভেটরি রয়েছে। এটা পর্যটন যদি আপনি চিন্তা করেন, পর্যটন দিক থেকেও ল্যান্ডমার্ক 81 এখন হোচিমিন সিটির অন্যতম একটি প্রধান আকর্ষণ। বিশেষ করে এর চূড়ায় অবস্থিত স্কাই ভিউ অবজারভেটরি থেকে পুরো শহর 360 ডিগ্রি প্যানোরামিক দৃশ্য দেখা যায়। এর পাশে যে রেসিডেন্সিয়াল এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রেসিডেন্সিয়াল এলাকাটা মূলত ভিন হোম সেন্ট্রাল পার্ক নামে পরিচিত। এটি বর্তমান হোচিমিন সিটি সবচেয়ে আধুনিক, অভিজাত এবং বিলাসবহুল আবাসন প্রকল্পগুলোর মধ্যে একটি। এবং এর আবাসন প্রকল্পের এরিয়া পুরোটা যদি আমি বলি সেটা হচ্ছে 43.9 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত। এছাড়াও ল্যান্ডমার্ক 81 ছাড়াও আরও 17টি বড় আবাসিক টাওয়ার রয়েছে এই প্রিমাইসিসটার ভিতরে, যেটা আপনারা একটু আগে দেখলেন, এবং অন্যতম ব্যস্ত একটা এরিয়া। এই এরিয়ার ভিতরে আন্তর্জাতিক মানের স্কুল আছে আর অনেক কিছু আছে। তো নদীতে দেখা যাচ্ছে যে প্রচুর ঢেউ এবং স্পিডবোট চলে যাচ্ছে, আমরা কাছাকাছি চলে যাচ্ছি, আবার ব্রিজগুলোর নিচ দিয়ে আমরা যেখানে আসলে উঠেছিলাম সেই দিকে চলে যাচ্ছি। তো আমাদের জার্নিও শেষ পর্যায়ে ছিল, বাট সব সুন্দর এরিয়াগুলো দেখে মন ভালো লাগতেছিল আসলে। যদিও বিকেলবেলা বা সন্ধ্যায় হইলে আর একটু অন্যরকম হতে পারতো, আমি জানি না কেমন হতো, বাট যেটা সবাই বলে, বাট এই সকালের ভিউটাও কিন্তু আমার কাছে খারাপ লাগে নাই। সূর্য থাকলে হয়তো বা আমি বিরক্ত হয়ে যেতাম, তখন দেখতে পারতাম না, বা বোর লাগতো, অনেক টায়ার্ড লাগতো। সো এই জার্নিটা করার পরে আমার একটু টায়ার্ড ফিল হয় নাই, যদিও খুব নয়েজি ছিল, বাট নয়েজ আমাকে টাচ করতে পারে নাই, কারণ আমি কানে হেডফোন দিয়েছিলাম এবং আমি ভিডিও করতেছিলাম আমার নিজের মনের মতো করে।
আমার ভালো লাগতেছিল ভিয়েতনাম শহরটা ঘুরতে, এই নদীটা দেখতে, এই নদীর দুই পাশের যে নগরটা গড়ে উঠেছে সেই নগরটা দেখতে এবং মনে হচ্ছিল যে এটা অবশ্যই আমার অন্যতম স্মরণীয় একটা জার্নি বাই বোট। তো বন্ধুরা আমি যে ক্রুজটাতে আসলে ঘুরেছি এটা শুধুমাত্র চেয়ার ক্রুজ ছিল। সো এইখানে আপনার টিকিট $25 মতো পড়ে। আর সন্ধ্যাবেলায় যেটা বুফে ডিনার সহ সেটাতে হচ্ছে আপনার $65 পর্যন্ত খরচ পড়বে পার পারসন। তো আমারটা যেহেতু সকালে ছিল আমি হোটেল থেকে ব্রেকফাস্ট করেই এখানে আসছি। সো আমার ওরকম কোনো ক্র্যাভিং ছিল না বা আমি হাংরি ছিলাম না। আমি যেটা আমার ক্র্যাভিং ছিল সেটা ছিল নেচারের প্রতি, যে আমি নেচার দেখবো, আমি ঘুরবো, আমার ভালো লাগে ঘুরতে। সো এবং আমি আমার ঘোরাতে আমার স্ত্রীকে অনেক মিস করি। তো আমাকে স্ত্রীকে নিয়ে করতে হবে ভবিষ্যতে আরও। সো আপনারা দোয়া করবেন সবাই। তো ছুটির দিনগুলোতে আসলে অনেক বেশি ভিড় থাকে। আমার ডেটা ছিল ওয়ার্কিং ডে। সো আমার ছুটির দিন বাট ওদের জন্য ওয়ার্কিং ডে ছিল। সো আমি অনেক ঘুরলাম। ঘুরে ফিরে আমাদের আরও ডেস্টিনেশন ছিল। আমি এখান থেকে যখন নেমে যাব তখন আরও কিছু ভিয়েতনামিজ লোকজনের সাথে আমি কথা বলতেছিলাম। ওদের সম্পর্কে একটু জানলাম। একেকজন কেউ আসছে এখানে স্টুডেন্ট, কেউ আবার চাকরিজীবী, কেউ অন্য জায়গা থেকে আসছে হোচিমিন সিটিতে ঘোরার জন্য। ফরেনারও তো আসছেই তাদের স্লো ট্রিপের জন্য। সো এই ট্রিপটাও এই ট্যুরটাও কেমন লাগলো আপনারা জানাবেন এবং পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন সো দ্যাট আমি আরও অনুপ্রেরণা পাই আপনাদের জন্য ছোট, ছোট ভিডিও করার জন্য এবং পাশে থাকবেন আপনারা, হ্যাঁ? সো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। দেখা হবে আবার পরে কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ।